নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমাদের এই নক্ষত্রর আলো স্টুডিওতে আজকে যিনি আছেন তিনি এক নক্ষত্র এবং তাকে তোমরা সবাই চেনো। মুভিতে, সিরিয়ালে সব জায়গায় কিন্তু তোমরা দেখেছো তাকে, এবং তার আলাদা করে পরিচয় দিয়ে সময় নষ্ট করব না, কারণ তাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে তিনি কি ব্যক্তিত্ব। খুব দারুণ মনের মানুষ, খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর হাসায়, এবং তার অভিনয়ে একটা আলাদা মাধুর্য আছে, মিষ্টি আছে। এবং তাকে তোমরা দেখেছো টিভির পর্দায়, আজকে সরাসরি দেখবে এবং কত মজার মানুষ সেটাও কিন্তু আজকে জানতে পারবে। এবং আমার কাছে, আমাদের কাছে অনেক প্রশ্নের ঝুড়ি নিয়ে এসছে দিদি, এবং তার কাছ থেকে কিন্তু শুনবো। তাকে আমরা মানে অভিনন্দন জানাই যে আমাদের নক্ষত্র আলো স্টুডিওতে। দিদি, অনেক অনেক ভালোবাসা, এবং তুমি আমাদের এখানে এসছো, আমি খুব খুব আনন্দিত। তো আজকে তোমার যা আছে কোশ্চেন বলার বলতে পারো। কোশ্চেন বলার আগে আগে বলে দিই যে তোমার তো সারাদিন খাটাখাটুনি যায় যায় তো, নানান রকম মাথার চাপ, কাজের চাপ, সব তার মধ্যে তুমি নিজেকে এরকম সুন্দর রাখো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। দেখো, যে সুন্দর তার দেখা চোখ দিয়ে সবকিছু সুন্দর লাগে। দিদি কিন্তু অপরূপ সুন্দরী। বাহ! দিদি কিন্তু গ্ল্যামার এখন ঝরে পড়ছে এখন, তারপরে আগে কি ছিল ভাবো। তো সেই জায়গা থেকে যেহেতু সে নিজে সুন্দর এবং তার চোখে সবকিছুই সুন্দর লাগে, তো মানে দিদির ছোঁয়াতে ভাই হয়তো একটু ভালো লাগছে, এটাই, আর কিছু না। বিনয়, ঠিক আছে। উম, খুব জানতে ইচ্ছে করে, জানো তো, মানে আমরা যে প্রফেশনে আছি, এই অভিনয়ের প্রফেশনে, তোমার কি মনে হয় যে কোন রাশি আমাদের যদি হয়, মানে ধরো আমার এই রাশিটা, তাহলে অভিনয়টা আমার জীবনে সব থেকে সার্থক হবে? কোন রাশির মানুষ হলে তার অভিনয় জীবনটা সার্থক হয়? খুব ভালো কথা বলেছে। মানে দিদির কথা হলো যে কোন রাশি অনুযায়ী তার পেশা, কেরিয়ার ভালো। দেখো, পেশা নির্বাচন রাশিফল দশম ঘর, যেটা হলো কর্মভবন, এবং ষষ্ঠ ঘর হলো শ্রম, এবং সেকেন্ড ঘর হলো আর্থিক স্থিতি দেখে নির্ধারণ করা হয়। ধরো, যদি মকর রাশির জাতক হয় এবং শনির প্রভাব শক্তিশালী থাকে, তবে রাজনীতিবিদ, গঠনমূলক কোনো কাজ, সরকারি চাকরি। আবার কুম্ভ রাশিতে বুধ ও শুক্র শক্তিশালী থাকলে সে কিন্তু মিডিয়া জগতে, আইটি, ডিজাইন সংক্রান্ত কাজ যে কিন্তু খুব ভালো হয়। এবং যদি মীন রাশিটা হয়, তাহলে কিন্তু অভিনয়ের দিকেও কিন্তু সে অনেকটা পারদর্শী কিন্তু হয় দিদি। তা তো বুঝলাম, আসলে এসব ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই, খুব আজকে একটা। আজকে অনেকটা জ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, এই যে বাস্তুদোষ বলে, এই বাস্তুদোষটা মানে কি, থাকলে কি কি সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়? এটা কিন্তু খুব দারুণ কোশ্চেন। বাস্তু দোষ প্রত্যেকটা ঘরের এখন বাস্তু মেপে চলে, বাস্তু নিয়ে চলছে। বাস্তু দোষ থাকলে সংসারে আর্থিক অস্থিরতা, পারিবারিক কলহ, অসুস্থতা, সন্তানের সমস্যা, বিভিন্ন বিপত্তি দেখা দিতে পারে। আমি তোমাকে একটা কথা বলি, দক্ষিণ পূর্ব কোণ আমরা জানি, ওটাকে বলি আমরা অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণ। সেটা সেখানে জলের স্থানে রান্নাঘর থাকলে এটি বাস্তুদোষ সৃষ্টি করে। প্রতিকারের জন্য দক্ষিণ পূর্ব কোণে আগুন বা আলো জ্বালানো, রুদ্রাক্ষ স্থাপন অথবা বাস্তু পিরামিড ব্যবহার করলে অনেকটা ভালো হয়। যেখানে ধরো আমাদের উত্তর পূর্ব কোণ, যেখানে আমাদের ঈশান কোণ, সেখানে কিন্তু আমরা ঠাকুরঘর রাখি। এবার দেখা গেল অনেক বাড়িতে দেখা যায় সেখানে বাথরুম আছে, সেই ঘরে তো অশান্তি হবেই, ঝামেলা হবে, আর্থিক অনটন আসবেই। এবার দেখা গেল ধরো তুমি একটা মানুষ, তুমি সারাদিন খেটে খুটে বাড়িতে এসছো কাজ করে, এবার দেখা যাচ্ছে যে তোমার দক্ষিণ পূর্ব কোণ,
দক্ষিণ পূর্ব কোণটা হলো অগ্নিকোণ, সেখানে আমাদের রান্নাঘর থাকার কথা, কিন্তু সেখানে তুমি বসবাসের ঘর করেছো, সেখানে তুমি শুতে গেছো বা বসেছো, সেখানে তোমার মাথা হট করে গরম হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি, রাগ সৃষ্টি। তার জন্য আমাদের বাস্তু মেনে কিন্তু ঘর করা উচিত, কোথায় রান্নাঘর, কোথায় বসার ঘর, কোথায় থাকার ঘর। দেখো বেশিরভাগ তো ফ্ল্যাট বাড়িতে গিয়ে থাকছে এখন, সেখানে গিয়ে তো আমি আমার মতো করে বলতে পারবো না যে এই ঘরটা এইদিকে করো, এই ঘরটা ওদিকে করো। তারা একটা তো আমাকে সেট দিচ্ছেই, পুরোটাই ধরো উল্টো দিল। না দিদি, মানে এখন মানুষ খুব সচেতন, এখন প্রত্যেকটা বিল্ডার, প্রত্যেকটা প্রমোটার কিন্তু বাস্তু মানে মেনেই বাড়ি করে। তুমি যদি বলো যে আমার রান্নাঘরটা এখানে চাই, বা এখানে একটা বাস্তবিক নিয়ে গিয়ে বা দেখিয়ে, সে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমাকে বানিয়ে দেবে। এটা কিন্তু নিয়ম। মানে তুমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা বাড়ি কিনবে, একটা ফ্ল্যাট কিনবে, তোমার অধিকার আছে যে আমি এই কোণে এটা রাখবো, আমি এখানে সিঁড়িঘর করব, আমি এখানে এটা করব। এটা তোমাকে ওই বিল্ডিং তোলার সময় বলতে হয়, মানে বিল্ডিং যখন তৈরি হয় না, তখন বলতে হয় যে এটা কি বাস্তু মতে বাড়ি, সে বলবে তাহলে হ্যাঁ। আমার মনে হয় হুম। আমার যখন ফ্ল্যাটটা হয়েছিল, আমি যখন প্রমোটারকে বলেছিলাম, সে সময় কালা ছিল আর কি। মজার কথা, সে শুনতে কোনোটাই পাইনি, শুনতে সে শুনতে পাইনি। পাইনি। তো আচ্ছা বলো এবার, জন্ম তারিখ, জন্ম তারিখ অনুযায়ী মানে বলে না, ওর কিন্তু ওই নাম্বারটা খুব লাকি, ওর কিন্তু এটা খুব লাকি। এটা এই যে লাকি কথাটা বলে, এটা কিভাবে মানে ব্যবহার করব? মানে মানুষের জীবনে কাজ করে হ্যাঁ, লাকি হ্যাঁ, নম্বরটি। বাহ, খুব দারুণ কোশ্চেন। দিদির জ্যোতিষের প্রতি খুব নলেজ। বললো আমি কিন্তু এসব অতটা জানি না, বললো কি তা নয়, জানে, সবাই জানে কিন্তু স্বীকার করে না। সংখ্যা তত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ যোগ করে মূল সংখ্যা পাওয়া যায়, যেটাকে আমরা লাইফ পাথ নম্বর বলি। ধরো 15/8/1995, মানে 15081995, মানে 38 মানে হলো 8, 9, 10, 11। তো 11 মানে 21। তো এখানে 2 নম্বর হলো আপনার মূলক সংখ্যা, 2 নম্বরের অধিপতি চন্দ্র। তাই আপনি আবেগপ্রবণ, সৃজনশীল এবং স্নেহশীল হন। আপনার লাকি রং সাদা, লাকি দিন কিন্তু সোমবার। মানে এইভাবেই আমরা বিচার করি লাইফ পাথ নম্বর, লাকি নম্বর, এবং ওই অনুযায়ী যদি চলা যায় না, কেল্লা পথে তোমার না হওয়া কাজটাও কিন্তু হবে, মানে হতেই হবে। আচ্ছা কদিন ধরে আমি দেখছিলাম, এখন তো এই ইউটিউব ঘাঁটি তো, যে এখান থেকে এই রেখাটা যদি যায়, এখান থেকে এই রেখাটা যদি যায়, এইখানে যদি একটা দয়ের সৃষ্টি হয়, কিংবা একটা ত্রিশূল মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে নাকি খুব একটা বিরাট ব্যাপার হয়। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এটা হস্তরেখা তো। দিদি সব কোশ্চেন করবে আজকে, বাস্তু করবে, হস্তরেখা করবে, সব রকম কোশ্চেন করছে। হস্তরেখায় যদি হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা মিলে এম চিহ্ন হয়, ওটা দ না, ওটা এম চিহ্ন হয়, এম চিহ্ন তৈরি করে, তবে এই ব্যক্তি খুব ভাগ্যবান হয়। ও এরকম ভাবে দেখায়, তো এটা আমি এম, ভেবেছি দ। এটা এম। এবার মানে বিশ্বাসযোগ্য, নেতৃত্ব গুণ সম্পন্ন হন। আবার ত্রিশূল চিহ্ন থাকলে, ত্রিকোণ, ত্রিরেখা সংযোগ থাকলে এটি দেবতাদের আশীর্বাদ নির্দেশ করে। মানে এটা না যদি আধ্যাত্মিকতার ইঙ্গিত দেয়। তোমার হাতে ত্রিশূল চিহ্ন মানে তুমি ঠাকুরের প্রতি অনেকটা নির্ভরশীল, তুমি ঠাকুরকে ভালোবাসো। আচ্ছা ঠাকুর আমার হাতে ত্রিশূল, ডুগডুগি কোনো চিহ্নই নেই, বুঝলে? তুমি আমাকে একটু দেখিয়ে দিলে কোথায় থাকলে হয়, আমি ব্লেড দিয়ে চিড়ে চিড়ে করে নেব। মজার কথা কি জানো, একটা কথা বলি, যে তোমার হাতে যে থাকতেই হবে এরকম কোনো কথা নেই। কারণ তোমার হাতে হয়তো ওর থেকে আরো বেটার চিহ্ন আমি দেখবো। দিদির হাত আমরা দেখবো অন ক্যামেরাতে, এবং সেখানে দিদির হাতে কি কি আছে, নারী নক্ষত্র সমস্ত কিছু কিন্তু বিচার করব। ভাবুন একবার। আচ্ছা জন্ম ছক অনুযায়ী এই বিয়েটার ব্যাপারগুলো বলতে পারেন? একদম একদম একদম। কখন বিয়ে হয়, বিয়েতে দেরি হবে কিনা, তাড়াতাড়ি হবে কিনা, নিশ্চয়ই বলা যায়। বিবাহের সময় নির্ধারণে সপ্তম ঘর
শুক্র, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ। যদি সপ্তম ঘরে শনির প্রভাব থাকে বা সপ্তম ঘরের অধিপতি অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তবে দেরিতে বিবাহ হয়। ধরুন আমি একটা বলছি এক্সাম্পল, কন্যা রাশিতে যদি সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দুর্বল থাকে, তবে দাম্পত্যে বাধা আসে, যাত্রা শুরুতেই মাঙ্গলিক দোষ পরীক্ষা জরুরি। দিদি আমাদের ছক থাকে তো, আমাদের ঘর থাকে, মানে 12টা ঘর ছকে। ওই 12টা ঘরের মধ্যে আমাদের ধরো লগ্নেতে মঙ্গল আছে, তোমার মাঙ্গলিক, তুমি 4th হাউসে মঙ্গল আছে মানে তুমি মাঙ্গলিক, তুমি অষ্টমে মঙ্গল আছে মানে তুমি মাঙ্গলিক, তোমার দ্বাদশে মঙ্গল আছে মানে তুমি মাঙ্গলিক, তোমার সপ্তমে মঙ্গল আছে মানে তুমি মাঙ্গলিক। এই মাঙ্গলিক থাকলে না দিদি বিয়েতে না খুব সমস্যা হয়, বিয়েটা ভেঙে যায়, বিয়ে হলো ডিভোর্স হয়ে যায়, বিয়েতে অনেক টানাপোড়েন থাকে, ঝামেলা অশান্তি থাকে। এগুলি আমি আরো ব্যাখ্যা দিয়ে তোমাকে বোঝাবো, বলবো বিয়ের ব্যাপারটা। মানে এখন তো তুমি আমার হাত দেখতে পাচ্ছ না, কিন্তু ধরো উম, বিদেশ আমার বিদেশ যাত্রা কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসের ইয়েটা, যোগ আছে কিনা হ্যাঁ, সেগুলো কি করে বলছো? দিদি? দেখো দিদির কিন্তু বিদেশে দিদির যাওয়ার একটা ইচ্ছা আছে, যাবে মনে হচ্ছে জ্যোতিষে। বছর এই 12 চলে যাওয়া হয়ে গেছে আমার। জ্যোতিষে 12তম ঘর মানে বিদেশ, নবম ঘর দূরযাত্রা ও রাহুর প্রভাব দেখে বিদেশ যাত্রার সম্ভাবনা নির্ধারণ হয়। একটা বলি দিদি, যদি রাহু 12তম ঘরে থাকে এবং বৃহস্পতি নবম ঘরে অবস্থান করে, তবে বিদেশে স্থায়ী বসবাস বা পড়াশোনার যোগ প্রবল থাকে। তো বিদেশে কিন্তু কেউ যায় চাকরির জন্য, কেউ যায় পড়াশোনার জন্য, কেউ যায় ঘুরতে। তো বিদেশে যাওয়াটাও কিন্তু আমাদের বিচারের উপর নির্ভর করে, যে তুমি কি ওখানে পড়তে যাচ্ছ, না ওখানে বিয়ে করতে যাচ্ছ, না ওখানে বসবাস করবে সারা লাইফ, সেগুলো কিন্তু আমাদের বিচার্য বিষয় থাকে। এবং হাত দেখে বলা যায়, ছক দেখে বলা যায়। আর আমি তোমার হাত দেখেও বলবো যে তুমি 10 বার গেছো, আরো 10 বার যেতে পারবে কিনা। 10 বার যাওয়ার বয়স নেই আর। কেন দিদি, তোমার এখন যা বয়স আছে সেটা অনেক অনেক আচ্ছা বয়স। বলো তো, এই তোমরা এক রকমের ইয়ে করো, আবার তন্ত্রশাস্ত্র বলেও তো একটা ইয়ে রয়েছে। না, ওটা আমি করি। করো, তন্ত্রটা- তন্ত্রশাস্ত্র হ্যাঁ, করো? তন্ত্র তো আচ্ছা, আমার আচ্ছা। মানে মেন কাজ। মানে আচ্ছা, আমাদের পারিবারিক ওটা রয়েছে তান্ত্রিকের আমি আমার বাবা থেকে, দাদু থেকে, আমি থেকে তন্ত্রেরই এই ধাঁচ। যে বলে তন্ত্র সাধনা করে কারোর কিছু করলে ভালো মন্দ হ্যান ত্যান, সেইগুলো নিজেদের উপরে পরে প্রভাব পড়ে, খারাপ প্রভাব, এটা ভালো দিদি, প্রভাব। এটা খুব ভালো কথা বলেছো তুমি। তন্ত্র যেমন ভালো তেমন খারাপেরও একটা দিক আছে। তন্ত্র কাজ করলে, তোমার জন্য যদি তন্ত্রের কাজ করি, তোমার তো উপকার হবে কিন্তু খারাপ আমার অনেক হবে। সেটা আমি তোমায় বলি, তন্ত্র বিদ্যা একান্তই শক্তিশালী বিদ্যা, কিন্তু সংবেদনশীল বিদ্যা এটা। সঠিক নিয়মে ও উদ্দেশ্যে করলে সুফল পাওয়া যায়। আবার বিশেষত বিপদ থেকে উদ্ধার বা শত্রু নাশে। তবে অপচয় বা ভুল উদ্দেশ্য করলে মানসিক ভারসাম্যহীন বা পাগলও হয়ে যেতে পারে। মানে সেটা যে করছে সেও সেই একদম হতে একদম পারে। একদম বিপরীত প্রতিক্রিয়া বা গুরুদোষ হয়। সর্বদা মানে কি বলবো, মানে অভিজ্ঞ গুরু ছাড়া তন্ত্রের প্রয়োগ উচিত না। যেহেতু আমি আজ থেকে না দিদি, ছোটবেলাতেই তন্ত্রের কাজ করে যাচ্ছি, এবং আমার বাবার কাছ থেকে পাওয়া, গুরুর কাছ থেকে পাওয়া। তো সেই জায়গা থেকে গুরুর আশীর্বাদ ছাড়া তন্ত্রের কোনো কাজ করা যাবে না। এবং তন্ত্রের কাজ যদি সঠিকভাবে না হয়, হিতে কিন্তু বিপরীতও হতে পারে। এবং তোমার জন্য হয়তো আমি কাজ করে দিলাম, তোমার ভালো মন্দ যাই হোক তো হবে, তোমার থেকে বেশি খারাপ আমার হবে। আচ্ছা, না এরকম ঘটনাও তো ঘটে, ধরো আমি বলছি, খারাপ কিছু নয়, হুম, আমি একটা তোমার কাছে তন্ত্রের জন্য একটা হুম। সাহায্য চাইলাম, কেননা ধরো একটা লোক আমার টাকা মেরে দিয়েছে, হুম, লোকটা আমার টাকাটা তো মেরেছে, হুম। অপরাধ করেছে। হুম। আমি যদি এবার বলি তুমি আমাকে একটু সাহায্য করো যাতে সেই টাকাটা আমার দেয়, ইয়েস। এতে তো তোমার ক্ষতি হবার না কথা না, এটা নয়। তো খারাপ নয়, এটা তো খারাপ কাজ নয়। এটা হ্যাঁ, তুমি তো তোমার হকের টাকা তুমি দিয়েছো, সে দিচ্ছে না, তুমি পাওনা টাকাটা পাওয়ার জন্য তুমি বলছো। এটা হয়। এটা এমন কিছু ক্রিয়া আছে, ওই ক্রিয়াটা করার পরে ওটা যদি তোমার কপালে দিয়ে তুমি যদি তার সামনে দাঁড়াও, সে টাকা দেবে। তোমাকে আমি বলি, তোমাকে একটা গোপন কথা বলি, এটা সবাই জানবেও। এটা সবাই তো শুনেছে, গোপন থাকছে কোথায়? আচ্ছা আচ্ছা, বলি। তাহলে যে আমার টাকা মেরেছে সে আর আমার দিকে তাকাবে না। তাই বলি, তুমি সাদা চন্দন, কালো তিল, তিন। তিল আর লাল চন্দন, কেশর,
কাঁচা হলুদ আর আতপ চাল, আর একটা হলো কি বলতো, মানে এমন একটা মূল নেই, লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছের, টাচ করলেই নিয়ে হ্যাঁ যায়। ওই লজ্জাবতী গাছের মূল, এগুলি একসাথে নেবে। আর আপাং গাছের মূল, আপাং গাছ বলে একটা আছে, ওই গাছের মূল, এগুলি একসাথে পেস্ট করে চামেলি তেল দিয়ে মিশিয়ে কপালে দিলে, ভুলে গেছি আমি আমি আবারও বলে দেবো, এটা চম্পা চামেলি গোলাপের বাগে থাক, আমি তোমার কাছ থেকে পরে জেনে নেবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার একটুখানি গোপন জায়গায় ঢুকে যাই। হ্যাঁ, বলো যে এই যে মানে ফুলসজ্জার রাত থেকেই যেটা শুরু হয়, স্বামী স্ত্রীর একান্ত থাকার একটা জায়গা, সেইখানে কি তুমি ওই বাস্তু অনুযায়ী কিছু বলবে যে এই জিনিসটা এখানে এখানটা এরকম ভাবে কিছু থাকলে দাম্পত্য সুখটা? ও মাই গড দিদি, তোমার জন্য দেবে সবাই এখন খুশি, দাম্পত্য সুখ, এখন দাম্পত্য সুখ ভেঙেই যাচ্ছে সবার, সবার ঘরে আসাতে। দাম্পত্য সুখের জন্য বেডরুম, এটা খুব মারাত্মক ব্যাপার। দাম্পত্য সুখের জন্য বেডরুম দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত, দক্ষিণ পশ্চিম দিকে। বিছানা কাঠের হওয়া উচিত, ধাতব নয়। দাম্পত্য সুখ বাড়াতে পশ্চিম দেয়ালে যুগল ছবি, যুগল ছবি, গোলাপি বা হালকা বাদামি রঙের ব্যবহার, এবং আয়না বিছানার সামনে না রাখা উচিত। আর মাথার দিকে পূর্ব বা দক্ষিণ হওয়া উত্তম, মানে মাথার যে দিকটা থাকবে সেটা যেন দক্ষিণ। পূর্ব দিক হয় বা দক্ষিণ দক্ষিণ। দিক হয়। দিদি এই নিয়ম অনুযায়ী চললে দারুণ সুখ পাবে। তুমি ধরো কাঠের একটা, তুমি যদি বেডরুমে ধরো বেডরুমে কাঠের খাট রাখলে, তুমি ওই কাঠের খাটের সামনে তুমি মানে শুয়েছো, সবকিছু ঠিকঠাক, কিন্তু তোমার শোয়ার সামনে আয়না, তাহলে তোমার সেই সুখ নষ্ট হয়ে যাবে। মানে তুমি যদি তোমার শোয়া ছবি যদি তুমি আয়নায় দেখতে পাও, তাহলে তোমার চরম ক্ষতি। তাই বেডরুমে যদি আমার এই নিয়মগুলি যদি মেনে চলা যায়, তাহলে দারুণ সুখ পাবে। মাথায় রাখবেন কিন্তু, একদম মাথায় রাখবেন যে ওই যে আমরা দুজনা স্বর্গ রচনা করছি এখানে আর আয়না দিয়ে দেখছি, মোটেই ভালো না। না, ওটা ক্ষতি দিদি, বড় ক্ষতি, খুব ক্ষতি। নেগেটিভ ভাইব দেখছে, ওটা বড় ক্ষতি। সহজ কাজ, ধরো একটা মানে আমি জানি আমার এই কাজটা হবেই, এরম কাজ তো আমাদের এরম প্রচুর হয় যে এটা হবেই, টুক করে গিয়ে শেষ মুহূর্তে কি যে হলো, কেন হলো বুঝতে পারলাম না, কাজটা কিন্তু হলো না, বাধা এরকম আসছে। বারবার করে বাধা আসছে। দারুণ কোশ্চেন এটা, এটা অনেকের ক্ষেত্রে হয়। বাধা তো জীবনে কাজের একটা অঙ্গ, কাজ হলেই তাকে বাধা আসবে, এবং বাধা না থাকলে সেই না, এক এক সময় আমি আমার জীবন দিয়েও দেখেছি বারবার যে কাজে হ্যাঁ, যে ব্যর্থতা। হওয়া কাজ জানি যে এটা হবেই, ও মা, ও হলো না। বারবার কাজের ব্যর্থতা মানে কি, আর্থিক সমস্যা ইত্যাদি থাকলে শনির সাড়ে সাতি বা কালসর্প যোগ হতে পারে। এটা কালসর্প যোগ থাকলে বা শনির সাড়ে সাতি হলে বারবার কাজে ব্যাঘাত ঘটে। এটা জন্মছক দেখে শনির প্রবাহ, রাহু কেতুর অবস্থান বিশ্লেষণ করাটা অনেকটা জরুরি। প্রতিকার হিসেবে শনি চালিসা পাঠ, কালী বা হনুমান পূজা, রুদ্রাভিষেক বা নির্দিষ্ট রত্ন ধারণ, যেমন ধরো নীলা বা গোমেদ, এটা করলে অনেকটা বাধা নিবারণ হয়। এবং দেখো দিদি, তোমার বাধা আসছে, যে কোনো একটা কাজ করছো, এবার বাধা আসছে তুমি কেন তুমি জানো না, এবার তোমাকে যদি একটা কোনো প্রতিকার না জেনে দেওয়া হলো, তাহলে কিন্তু এটা ক্ষতি। এর জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ খুব দরকার, সে তোমাকে বাধাটা বিশ্লেষণ করবে কিভাবে এসছে, কোথা অভিজ্ঞ থেকে। জ্যোতিষী বুঝবো কি করে? হ্যাঁ, এটাই, এটা দিদি কিন্তু এটা এটা এই যে কথাটা বললো, এটা হলো 1,00,000 টাকা প্রশ্নে প্রশ্ন, এই কথাটার দাম 1,00,000 মানে ওয়ান। অভিজ্ঞতা তার আছে, কিন্তু তার সঙ্গে অন্য অভিজ্ঞতাও আছে আর কি, যে কিভাবে কি আরো একে বাধা দেবো। হ্যাঁ হ্যাঁ, আরো আরো একে কি করে এই করে, এটা কিন্তু মানে এইটা কিন্তু একদম 100% যে অভিজ্ঞতা বুঝবো কি করে, জ্ঞানটা বুঝবো কি করে। দেখো প্রথমেই সবাইকে বলি, যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে তোমরা, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, তার সমস্যাটা তুমি তাকে বলবে না তাকে। সে যদি তোমার সমস্যা বলতে পারে, সে যদি তোমার সমস্যার ভাইব খুঁজতে পারে যে কোথা থেকে সৃষ্টি, কেন হচ্ছে, কি ধরনের হচ্ছে, এবার দেখা গেল তোমার মানে অর্থনৈতিক সমস্যা, সে তোমাকে মূল বলে দিল যে অর্থনৈতিক সমস্যাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং তুমি কেন। এবার সে যদি তোমার ওই মূল সমস্যাটা ধরতে পারে, তাহলে ভাববে 100% সে তোমাকে সারাতে পারবে। না, কেন? এমনিতেই দেখো হুম, সাধারণ মানুষ তো তোমাদের কাছে সুখে থাকলে আসে না, না,
যখন ভূতে দুঃখ, কিলোয় হ্যাঁ। তখন আসে। আচ্ছা। যে এসে তাতে তোমাদের হয় কি 50 কেন 70 ভাগ বুঝে পেলো যে একটা বিপদে পড়েছে, তাই আমার কাছে এসছে। একদম একদম। এইবার একটা দেখে শুনে একটু তো বুঝতে পারবি যে তো বিয়েটা করা, চোখের কোণে কালি পড়েছে, নিশ্চয়ই বরের সঙ্গে ঝামেলা হয়েছে কিংবা বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কিংবা একটুখানি জামা কাপড়ের একটা ইয়ে দেখে একটু বোঝা আর্থিক যায়। বোঝা যাচ্ছে, বোঝা যায়। সাইকোলজির একটা ব্যাপার সেটা থাকে। তোমাদের মানে প্রায় 90 ভাগ বুঝেই তোমরা খেলতে শুরু করো। 90 ভাগ তো বোঝা যায় না। মানে দেখো দিদি, ধরো একজন, মানে ধরো খুব শিক্ষিত পার্সন, আমি তোমাকে বলি দিদি, খুব শিক্ষিত পার্সন। এবার যখন একজন শিক্ষিত পার্সন, তার অর্থনৈতিক কমতি নেই, কোনো সমস্যা নেই, তার টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু সে দিদি হ্যাপি নয়। সে হ্যাপি নয় কিসে? সে হ্যাপি নয় তার হাজবেন্ডের দিক দিয়ে। সে হ্যাপি নয় হয়তো তার হাজবেন্ডের পরকীয়া আছে, বা সে হয়তো হাজবেন্ডের সাথে সে খুশি নয়, কিন্তু তার সব আছে, অর্থ টাকা যশ নাম খ্যাতি সব আছে, কিন্তু তুমি তাকে দেখে বুঝতে পারবে না, তুমি দেখে বুঝবে যে এ তো সব দিক দিয়ে ঠিক। তখন একজন অভিজ্ঞ জ্যোতিষ ওর পিক পয়েন্টটা বুঝতে হবে। সাইকোলজিস্ট তোমাকে, তুমি যেটা বললে না দিদি, একদম খাঁটি কথা, যে তোমার চাল চলন দেখলে বোঝা যায় যে তুমি কি সমস্যার মধ্যে। দেখা গেল একটা বয়স, যখন সেই মেয়েটার বয়স হয়তো 22 বছর 24 বছর, যেটা বিয়ে সংক্রান্ত বা কেরিয়ার সংক্রান্ত নিয়েই কিন্তু এসছে, দেখা গেল তার কেরিয়ারও ভালো, তার বিয়েটাও ভালো, কিন্তু তার বাচ্চা হচ্ছে না, সেটা তুমি কি করে বুঝবে? তখন ওই আমাদের বিচারটা এমন একটা পয়েন্টে, যে ওই বাচ্চার জায়গাটাই আমি ধরলাম, তখন যে ধরতে পারবে সেই আসল যে তোমাকে দেখে, সাইকোলজি দেখে কিছুটা তোমাকে বুঝতে পারে। এই ধরো তুমি তুমি সব দিক দিয়ে ভালো, তোমার পোশাক আশাক দেখতে তুমি মানে সব দিক দিয়ে, কিন্তু তোমার কোথায় কষ্টটা আছে তুমি আমাকে কিছু বললে না, কিছু জানালে না। তোমার কষ্টটা যদি আমি বুঝতে পারি, তাহলে ভাববে স্বাভাবিক। যে আর এই, কষ্ট ছাড়া তো মানুষ হবে না। না কষ্ট মানুষের থাকবে, কিন্তু কি কষ্ট, কষ্টের আবার ভাগ আছে। সে তো তোমার কি বটেই। কষ্ট? তুমি কি টাকার কষ্ট পাচ্ছ, না তুমি কোনো কাছের মানুষের কষ্ট পাচ্ছ, না তুমি ছেলে মেয়ে ভালো হচ্ছে না তার কষ্ট পাচ্ছ, না তোমার শরীরের রোগ আছে তার কষ্ট পাচ্ছ? কষ্টর কিন্তু অনেক রকম পার্ট আছে, ওই কষ্টর পার্টটা আমাকে বুঝতে হবে। এখন না অনেক কিছু দেখি জানো, ধরো রামকে আমি চিরকাল রাম বলে ডেকে এসেছি, ও মা হঠাৎ কি মানে এখন বড় হয়ে যাবার পর চাকরি চাকরি করছে, তখন দেখলাম তাকে রাম বলে ডাকা যাচ্ছে না, আমাকে রাম বলে ডেকো না, আমার নাম শ্যাম। এই আবার কি? না দিদি, এটা কি জানো তো, তোমায় বলি। ওই জ্যোতিষী নাকি দেখে বলেছে নামটা পাল্টাতে হ্যাঁ হবে। দিদি, এটা খুব দরকার। তুমি তো এখন, আমাদের দেবের নাম কি ছিল? দেবের নাম কি ছিল? আমাদের দেবের নাম, মিঠুনের নাম আমাদের কি ছিল? মানে প্রতিটা পার্সনের নাম কিন্তু চেঞ্জ করতে হয়, এবং নামের ফেরে দিদি ভাগ্য ফেরে। আমি কেন ফেরে আমি তোমায় বলছি। নাম পরিবর্তনের মাধ্যমে শক্তি বা স্পন্দনের পরিবর্তন আসে। নামের অঙ্কজ মূল্য, ভাইব্রেশন আমরা পাই। আপনার মূলক সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি না হয়, তবে বাধা আসতে পারে। যেমন মূলক সংখ্যা যদি 1 হয়, তোমার নামের মোট সংখ্যার মূল্য 1, 5 বা 6 হলে ইতিবাচক প্রভাব ফেলে। সঠিক নাম নির্বাচনে একজন নামাঙ্ক বিশেষজ্ঞর পরামর্শ জরুরি। মানে যে সংখ্যা তত্ত্বটা বোঝে, যেমন আমি সংখ্যা তত্ত্বতে, মানে তোমার ভালোবাসায় বা তোমাদের আমি সংখ্যা তত্ত্বটা ভালো বুঝি। মানে আমি বহু ব্যক্তির নাম পাল্টেছি দিদি। যেমন ধরো, সাপোজ ধরো আমার নাম কি জানো তো? জয়দেব, JOYDEV। তুমি ম্যাক্সিমাম দেখবে যে জয়দেবের JO হয় না, A হয়। JAYDEV, ভি না, ওটা বি হয়। হ্যাঁ। তাহলে দিদি এখানে দেখো জয় দেব, একই নাম জয় দেব, কিন্তু দেখো জয় দেব আর দেব, তো এই যে এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এই যে ভাইব্রেশন, কম্পন, এই জিনিসটাই যে তুমি ধরো কোনো কারো যদি তুমি দেখবে ঠাকুরের নাম, কেউ গোপাল, গোপাল কেমন আছিস, কৃষ্ণ, তুমি যদি কোনো কারোকে ঠাকুরের নামে রাখো না, দেখবে তার দুঃখ ছাড়ে না, সারা জীবন দেখবে তার দুঃখ লেগেই থাকে। যদি কোশ্চেনে আমি অ্যান্সারগুলি দিতে পারলাম তো ঠিকঠাক?
কি বলছে, দিতে পারলো কিনা আমাকেই জিজ্ঞেস করছে। না, তুমি আমাকে বলো, মানে তোমার কোশ্চেনের অ্যান্সার কি পেলে ঠিকঠাক? এখনো অব্দি ঠিকঠাক যাচ্ছি। এখন ঠিকঠাক যাচ্ছে। সবাইকে বলি, দর্শক বন্ধু, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছো, দিদির কিন্তু জ্যোতিষের প্রতি অনেক নলেজ, জ্ঞান আছে, না হলে কিন্তু এরকম ভাবে বলা যায় না। এবং কোশ্চেনগুলি দেখেছো তো, টান টান কোশ্চেন, এবং যে কোশ্চেনগুলি সবার প্রয়োজন এবং দরকার জানার। আর আমি বলবো, দিদি আমাকে, দিদি মন থেকে কোশ্চেন করলো, আমি বলবো যে দিদির হাতটা আমি একটু দেখবো, তোমরা সবাই দেখো, যে বেশি না, দুটো কথা বলবো দিদির হাত দেখে। দিদি বলবে হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলবে। দিদি তোমার তোমার একটা ডান হাত, একটা বাঁ হাত, বা দেখেছো, বাঁ হাতটাই কিন্তু আমাকে দিল, বাঁ হাতটাই দেখার। দেখো দিদির হাতের, দেখো বৃহস্পতির স্থানটা দেখো সবাই, দারুণ কিন্তু। বৃহস্পতি মানে কি? গুরু ভাগ্য, গুরু। দিদির গুরু ভাগ্যর জায়গাটা কিন্তু খুব ভালো, এবং সবার কাছ থেকে কিন্তু ভালোবাসা পায়, স্নেহ পায়, এটা ঠিক না ভুল? ভালোবাসা পাও তো সবার কাছ থেকে? তা পাই, কেড়ে নি। কেড়ে নাও, ভালোবাসাটা কেড়ে নাও। বা দিদির আয়ু রেখার জায়গাটা দুর্দান্ত। সে দিদি, কি কথা, এতদিন তো দিদি শুনে এসছি না, যাই যাই করে টিকে না না আছি। না দিদি, অনেকে বলে না, তুই কেন বলে, তোমার এই যে আয়ু রেখার জায়গাটা না, আয়ু রেখার জায়গাটা স্পষ্ট নয়, এইটাকে বলে আয়ু রেখা, এই যে এটাকে আয়ু রেখা বলে। এই দেখো, এই আয়ু রেখার জায়গাটা কিন্তু, এই দেখো আয়ু রেখার জায়গাটা কিন্তু স্পষ্ট নয়, তার জন্য দিদিকে সবাই বলল যে একটু সমস্যা আছে, কিন্তু আমি বলবো দিদির আয়ুটা কিন্তু ভালো আছে, দিদি কিন্তু ভুগে মরবে না, এটুকু বলে দিলাম। হ্যাঁ, এটা যেন হয় বাবা। হ্যাঁ, ভুগে মরবে না, এটা একদম জিনিস। আর হৃদয় রেখাটাও ভালো, শিরোরেখাটাও ভালো। শনিটা একটু সমস্যা দিদি, শনির জায়গাটা একটু সমস্যা। বুধের হ্যাঁ, বুধের বুদ্ধি তোমার আছে, ডিসাইড করতে মাঝে মাঝে একটু সমস্যা হবে, কিন্তু বুদ্ধিটা দারুণ রয়েছে। এবং বৃহস্পতি, রবির জায়গাটা কিন্তু সাংঘাতিক ভালো। রবি কি দেয়? মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, রবিটা দেয়। দিদির এই সম্মানের জায়গাটা অনেকটাই থাকবে। আর একটা না, তোমার ভালো সুযোগ আসছে দিদি, তুমি সেটা আমি জানি না তুমি যাবে কি না, তুমি ওই রাজনীতির দিক এই থেকে, রে, হ্যাঁ, সর্বনাশ করেছে এটা, এটা না না না, একটা সুযোগ আসছে কিন্তু। আমি কখনো যাব না, মাথা দেখো, খারাপ নাকি? দিদি কিন্তু যাবে না, আর এইটা সুযোগ আসছে। আর দেখো এখন এমন হয়েছে, তুমি না যাইতে চাইলেও কিন্তু যদি মানুষ তোমাকে চায়, না তোমাকে না তো না যেতে না না হবে। না না, আমি সন্ন্যাসী হয়ে যাব। আমি সে একেবারে হিমালয়ে গিয়ে বসে থাকবো। ভয় পাচ্ছে। আচ্ছা, দিদির হাতটা দেখলাম আমি, মোটামুটি মানে 70% টু গুড, আর যে 30% থাকে, ওটা তো থাকেই সবার মোটামুটি, ওটার জন্য তো আমি আছি, যা করার আমি করব। কিন্তু দিদি তোমার কিছু পার্সোনালি কিছু জানার আছে, তুমি তো দর্শকদের জন্য জানার, তোমার কিছু কিছু চাইছো মানে? মানে আমি জানতে চাইছি হ্যাঁ, তোমার কাছে হ্যাঁ। এরকম কিছু? একটা তো বলে দিলে ভুগে মরবো না। না না না, হুম, বলবেন। আরেকটা জানতে চাইছি যে আর কি জানতে চাইবো ওই বয়সে এসে তোমার কিছু। বয়সটা যা সংখ্যা দিদি, তাও বয়সটা সংখ্যা। বয়সটা সংখ্যা হলেও হ্যাঁ, বয়সটা কিছু ওইটাই না। সব। আহ, তুমি এখনো কিন্তু ফিট, এখনো সব দিক দিয়ে আমি ভালো। কাজ করতে পারবো কিনা এখন হ্যাঁ, অব্দি, এটাই এইটা সব। আমাকে বলো যে দিদি আরো কিছুদিন আমি কাজ করতে পারবো তুমি কিনা। যতদিন বাঁচবে, এতগুলো মানুষ কিন্তু শুনছে হ্যাঁ, কথাটা, হ্যাঁ, হ্যাঁ। কি একটা মারও বাইরে পড়বে না যদি ঠিক না হয়। দিদি দিদি দেখো কি বলছে, একটা মারও কিন্তু বাইরে পড়বে না যদি ঠিক না হয়। দিদি যতদিন বাঁচবে ততদিন কাজ করবে, দিদির এটা ইচ্ছাও আছে যে আমি কাজ করতে করতে মরবো, আমি ভুগে মরবো না। আর দিদির হাতে কাজ ছোট হোক বড় হোক ম্যাটার নয়, কিন্তু যতদিন দিদি বাঁচবে, উত্তম কুমারের মতো কাজ করতে করতে তুমি যাবে, কিন্তু কাজ শেষ করে তুমি যে আমার কাজ নেই মানে ডিপ্রেশনে তোমাকে ভুগতে হবে না। হ্যাঁ, ওইটা একটা ভালো কথা বলেছো তুমি। আচ্ছা, যাই হোক, আমাদের সময়ের সাথে সাথে চলতে হবে, আমরা আসব নেক্সট অন্য কিছু নিয়ে। আজ আসি, দিদির সাথ থেকে যেতে ভালো লাগছে না, তবুও যেতে হবে, সময় তো, সময়ের হাত ধরে আসতে হয়, আবার সময় হাত ধরে কিন্তু যেতে হয়। আজ আসি, আবার আসবো
নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করাম।